দাও না মা, কতদিন খাই না, আমার খুব খেতে ইচ্ছে করে। হ্যাঁ রে বাবা, আজ তোকে আমি পুরো আস্ত একটা ডিম ভাজা করে দেব। পুরো এক থালা ভাত সুন্দর করে খেয়ে ফেলবি। তারপর কোথায় যাবি মনে আছে তো? সেটা মনে হলেই তো আমার খুব কান্না আসে মা। কেন যে প্রতিদিন আমাকে স্কুলে যেতে হয় সেটা তো ভেবে পাই না। সেটা এখন ভেবে পাবি না। যখন আমাদের মতো মূর্খ সূর্খ হয়ে বড় হবি, তখন বুঝবি পড়াশুনোর কি দাম। পড়াশোনা না করলে সারা জীবন কষ্ট করতে হয়। দেখিস না, তোর বাবা কত কষ্ট করে, তারপরেও আমাদের সংসারের সব সময় অভাব অনটন লেগেই থাকে। আচ্ছা মা, আমরা এত গরিব কেন বলো তো? জানো, আমাদের স্কুলের সব ছেলেমেয়েরা অনেক বড়লোক, ওদের অনেক কিছু আছে। আর ওরা অনেক ভালো ভালো খাবার খায় প্রতিদিন। টিফিন বাটিতে করে এত এত খাবার নিয়ে আসে। আমি তো ওসবের নামও জানি না মা। জানো মা, আমার না ওসব খাবার খেতে খুব ইচ্ছে করে। ছি ছি বাবা, এটা আবার কেমন কথা? অন্য লোকের খাবার তোর কেন খেতে ইচ্ছে করবে? এমন কথা আর কখনো বলিস না বাবা। মা, যেটা সত্যি সেটাই তো বলেছি, মিথ্যে কিছু তো বলিনি। মা, আমি একটা ডিম ভাজা খেতে চাইলে খেতে পারি না, অনেকদিন পরে পরে খেতে হয়। আর ওরা রোজ রোজ আমাকে দেখিয়ে দেখিয়ে খায় জানো। তুমি তো আমাকে বাটিতে করে কোনো খাবারও দিয়ে দাও না। আমি তো স্কুলে সারাদিন না খেয়ে থাকি, আমার খুব কষ্ট হয় মা। আচ্ছা বাবা, তুই একটু অপেক্ষা কর। আমি তোর জন্য অল্প করে চাল ভাজা করে দিচ্ছি, টিফিনের সময় খেয়ে নিস। দূর ছাই, কি যে বলো না মা, এগুলো কোনো খাওয়া হলো? এসব খাবার নিয়ে গেলে সবাই তো হাসাহাসি করবে আমাকে নিয়ে। তার চেয়ে তো না খেয়ে থাকাই ভালো। শোন বাবা, আমাদের মতো গরিব মানুষদের এত অভিমান থাকতে নেই, রাগ থাকতে নেই, ঘৃণাও থাকতে নেই। আর তাছাড়া তোর বাবা মা তোর জন্য যা দিতে পারবে তাই সোনা মুখ করে খেয়ে নিতে হবে। তুই তো এখন বড় হচ্ছিস, তোকে তো সব বুঝতে হবে রে বাবা। আমি তো তোর বাবাকে বলেছি আমাকেও কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে। দেখি না কি হয়। ততদিন পর্যন্ত ধৈর্য ধরে একটু কষ্ট কর বাবা। কষ্ট কি খুব মজার জিনিস মা? কষ্ট তো খুব কষ্টের জিনিস। আর কষ্ট করতে কার ভালো লাগে মা? আচ্ছা, আমি এখন স্কুলে যাচ্ছি, বড্ড দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার চাল ভাজা শেষ। ভেতরে গিয়ে তাড়াতাড়ি করে স্কুলের জামা পরে সবকিছু ঠিকঠাক মতো নিয়ে চলে যা তুই। কিরে অন্তু, সবাই তো মাঠে গিয়ে খাচ্ছে, তুই এখানে বসে বসে কি করছিস? আমাদের সাথে সবাই মিলে একসাথে খেললে খুব মজা লাগবে, চল। না রে, আমার খাবার দেখলে বাকি সবাই খুব হাসাহাসি করবে। আমার খুব খারাপ লাগবে। তাই আমি যাব না। এখানে বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি কারণ আমার মা বলেছে ধৈর্য ধরে আর কিছুদিন কষ্ট করতে। আমার মা সব কিছুর একটা সমাধান করবে আমার বাবার সাথে কথা বলে। তখন আমিও ভালো ভালো খাবার আনতে পারবো। আর সবার সাথে মাঠে বসে খেতে পারবো। তুই এখন যা, ওদের সাথে খেয়ে নে। না, আমি যাব না। আমার মা বাড়ি থেকে আমাকে খিচুড়ি আর মুরগির মাংস দিয়েছে, অনেক বেশি করে দিয়েছে। আমি একা একা খেতে পারবো না। আজ আমি তোর সাথে আমার টিফিনটা ভাগ করে নিয়ে খাবো। কিরে, তুই আমাদের খাবার খাবি না? হ্যাঁ, আমি তো খেতেই চাই, কিন্তু আমার মা বলে দিয়েছে অন্যের খাবারের দিকে চোখ না দিতে। তাই আমি তোর খাবার খেতে পারবো না, তুই চলে যা না। আমি চাল ভাজা নিয়ে এসেছি। তোর সাথে কথা বলতে গেলে চাল ভাজা ঠান্ডা হয়ে যাবে। চাল ভাজা মুচমুচে না হলে খাওয়া যায় না। তুই যা তো এখান থেকে। এখন আমাকে দিয়ে আর কথা বলাস না। হ্যাঁ, বলছি যদি না খাস তাহলে তোর সাথে আজ থেকে আমার আরি। আরি হলে বাড়ি যা, আমার কাছে আমার মার কথা বড়, তোর কথা নয়। তুই হা করবি কিনা বলতো? যদি হা না করিস, এই পুরো খিচুড়ি তোর মাথায় ঢেলে দেবো। আর আমার টিচারকে বলবো তুই আমার টিফিন নষ্ট করেছিস। এখন মজার মজার খিচুড়ি খেতে চাচ্ছিস না? পরে আমার নালিশ শুনে টিচার যখন তোকে পশ্চাৎ দেশে রামধলাই দেবে, তখন টের পাবি। এনে এখন বড় করে হা কত দেখি। তুই তো দেখি একদম ডাকাত। ছোটবেলাতেই এমন ডাকাতি করতে পারিস, আর বড় হলে কি যে হবে তোর জন্য খুব চিন্তা হচ্ছে রে। কে বলেছে তোকে আমার জন্য চিন্তা করতে? হাঁ করবি কিনা বল। টিফিনের সময় শেষ হয়ে যাচ্ছে, আর বেশি সময় নাই কিন্তু। এই নে, এই যে হাঁ করেছি। হা। খুব মজার হয়েছে না? আমার মা রান্না করেছে। হ্যাঁ, অনেক মজার হয়েছে। তুই আমার চাল ভাজা খাবি নাকি? আমাকে আমার মা চাল ভাজা করে দিয়েছে। আমার মার চাল ভাজাও খেতে খুব মজার হয়। খেয়ে দেখ তুই। সত্যি বলেছিস তুই। এই খাবারটা অনেক মজার। আমি আগে কোনোদিন খাইনি। কি বললি? আগে কোনোদিন খাসনি? আমি খেতে খেতে আমার তো জিভের স্বাদই চলে গেছে। এক কাজ কর, যতটুকু চাল ভাজা আছে তুই পুরোটা খেয়ে ফেল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার খিচুড়িটা খেয়ে ফেল। খাবার কিন্তু বাড়িতে ফেরত দেওয়া যাবে না, তাহলে মা খুব আমাকে বকবে। আরে বাবা, মাকে ডেকে নিয়ে আসতে আসতে তুমি ঘুমিয়ে পড়েছো? উঠে পড়ো, উঠে পড়ো।
মা ছেলের এই অল্প কিছু থালা বাসন ধুতে এতক্ষণ লাগলো তোমার? আরে বাদ দাও তো ওসব, তোমার কথা বলো। পাখি ধরতে গিয়ে আবার বাজার করে নিয়ে আসলে? বাজারে গিয়েছিলে বুঝি? না আয়না, এই জঙ্গল থেকে ফেরবার পথে দেখি এক লোক বাজারে যাচ্ছে কিছু শাকসবজি নিয়ে। তার কাছ থেকেই কম দামে কিছু সবজি কিনে নিয়ে আসলাম। আর দেখো কোনটার সাথে কি রান্না করবে, মিলিয়ে ঝালিয়ে কিছু একটা করে ফেলো। আচ্ছা তা না হয় বুঝলাম, যা বলছি রাত জেগে এভাবে পাখি ধরে নিয়ে আসো আর সারাদিন পড়ে পড়ে ঘুমাও। কোনো দরকারি কথাও যে তোমার সঙ্গে বলা যায় না, এভাবে করে কি আর চলে নাকি? আর তাছাড়া পাখির শিকার করা যে অপরাধ। আমি বলি কি, এইসব বাদ দিয়ে দুজনে মিলে কোনো কাজ করলে কেমন হয়? এই শোনো শোনো বউ, আমি তো ঘুমে তাকাতে পারছি না। আমি বরং একটু ঘুমিয়ে নি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি রান্না চাপিয়ে দাও। রান্না হয়ে গেলে আমাকে ডেকে দিও। হ্যাঁ, খেতে খেতে না হয় বাকি কথা বলবো। বাবা, আমার জন্য যে একটা জিনিস আনতে বলেছিলাম তুমি ভুলে গেছো নাকি? না রে বাবা, সেটা আমি ভুলে যাব কিভাবে? আমার পকেটে আছে। এই নে বাবা, দেখ তোর পছন্দ হয় কিনা। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় হাতে দিয়ে যাবি, কেমন? বাহ, অনেক সুন্দর। বাবা কত টাকা নিয়েছে? সেটা তোকে শুনতে হবে না। ঠিক আছে, এখন ঘরে যাও, ঘুমিয়ে নাও কিছুক্ষণ। শোনো, তোমাকে তখন যেটা বলতে যাচ্ছিলাম, রাত জেগে এই পাখি ধরার কাজটা তুমি বরং ছেড়ে দাও। একে তো পাখি ধরা মোটেও ভালো কথা নয়, তার উপর এভাবে রাত জাগলে শরীরটাও খারাপ হয়ে যাবে। আমরা বরং দুজনে অন্য কোনো কাজের কথা ভাবি। এই কাজটা করতে আমারও ভালো লাগে না, তবে আমাদের তো আর চাষবাস করবার মতো কোনো ক্ষেত খামারও নেই। কি করা যায়, আমার মাথায় তো কিছুই আসছে না। বাবার বাড়িতে থাকতে আমি তো ঢেঁকিতে চাল গুঁড়া করে সবসময় পিঠে বানাতাম। শীতের সময় আসলে বটতলায় গিয়ে আমি আর মা পিঠে বিক্রি করতাম। সামনে তো শীত চলে আসছে, চলো আমরা ঢেঁকিতে চাল গুঁড়ো করে পিঠে বানিয়ে বিক্রি করে দেখি না কি হয়। এখন ঢেকি তুমি কোথায় পাবে? আর বানাতে গেলেও তো মেলা টাকা পয়সার ব্যাপার। আমি যে টাকা আয় করি তা দিয়ে তো কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছি। এই মুহূর্তে বাড়তি টাকা কোথায় পাবো? আমার বাবার বাড়িতে যে ঢেঁকিটা আছে সেটা তো আর কেউ ব্যবহার করে না। মার তো বয়স হয়েছে, মায়ের পক্ষে তো আর সম্ভব নয় ঢেঁকিতে কাজ করা। তুমি বললে আমি সেই ঢেঁকিটা আমার কাছে আনার ব্যবস্থা করতে পারি। জানো তো, এখন কেউ আর ঢেঁকিতে কাজ করে না। আর ঢেঁকিতে চাল গুঁড়ো করে সেই চাল দিয়ে পিঠে বানালে খেতে দারুণ হয়। কেন জানি মন বলছে এই ঢেঁকি দিয়ে আমাদের আয় রোজগারও ভালো হবে। আচ্ছা দেখি, আগামীকাল সময় করে আমি ঢেকে নিয়ে আসবো। তোমরা বাবা ছেলে মিলে সময় মতো চালটা কিন্তু তুলে ফেলবে, নতুবা দেরি করলে অথবা বেখেয়ালি হয়ে গেলে হাত কিন্তু একদম থেঁতলে যাবে। খুব সাবধান কিন্তু। হ্যাঁ আয়না, আমরা বাবা ছেলে মিলে সাবধানে কাজ করছি। আর তোমার যদি বেশি কষ্ট লাগে তাহলে তুমি নামো, আমি বাকিটা করে দিচ্ছি। হ্যাঁ, তুমি এখানে বসে বরং গুঁড়ো চালগুলো তোলো। আরে তোমার তো অভ্যেস নেই, আর যাদের এই কাজে অভ্যেস থাকে না তারা হঠাৎ করে এটা করতে পারে না। আমি তো সেই ছোটবেলা থেকেই অভ্যস্ত, আমার কাছে বরং খুব মজাই লাগছে। এখন নাও সব চালগুলো নিয়ে রান্নাঘরে রাখো, আমি একদম স্নান সেরে এসে পিঠে বানাবো, আর বিকেলে তুমি হাটে নিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আসলে মা, তুমি সত্যি কথা বলেছো একদম। ঢেঁকিতে চাল গুঁড়ো করে পিঠে বানালে সত্যিই খুব মজার হয়। আমি আরও কয়েকটা পিঠে খাই মা। এটা কেমন কথা বাবা? আমি তো তোদের জন্যই বানিয়েছি, তোরা খাবি না তো কে খাবে? এতে আবার জিজ্ঞেস করার কি আছে? তুমি না বাবাকে বললে পিঠে বিক্রি করতে? তুই চুপ করে খেতে থাক, তুই খেয়ে বেশি হলে তবেই না আমরা বিক্রি করব। সত্যি আয়না, তোমার মাথায় খুব চমৎকার একটা বুদ্ধি এসেছে। আসলে এই সামনে তো শীত চলে আসছে, এখন সবাই পিঠে খেতে চাইবে। আর তারপরে যদি হয় ঢেঁকিতে গুঁড়ো হওয়া চালের পিঠে, তাহলে তো কথাই নেই। আশা করছি আমার এই পিঠে শুধু শীতে নয়, পুরো বছরই ভালো চলবে। আয়নার ঢেঁকিতে আয়নার পিঠে বলে কথা, বুঝলে না? হ্যাঁ গো, আমিও চাই তুমি সারা বছর এই কাজটাই করো। এখন থেকে বনে জঙ্গলে গিয়ে পশু পাখিদের সাথে আর রাত কাটাতে হবে না। আমরা এখন সব সময় তিনজন একসাথেই থাকবো। হ্যাঁ, একদম যা বলেছো। আরে আয়না, আয়না কোথায় গেলে তুমি? ঘরে আছো নাকি পুকুর পাড়ে গেছো? কোথায়? আর তাড়াতাড়ি আসো না। আর দেখো কত বড় বড় জোড়া ইলিশ মাছ নিয়ে এসেছি। আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি?
এত বড় বড় 2টা ইলিশ তুমি নিয়ে এসেছো কেন? তাছাড়া ইলিশ মাছ কিনতে তো অনেক টাকা লাগে। এত টাকাই বা পেয়েছো কোথায়? তোমাকে কে আনতে বলেছে মাছ, তাও আবার ইলিশ? তোমার ব্যাপার স্যাপার তো কিছুই বুঝতে পারছি না। আরে বাপরে বাপ, এত প্রশ্ন আর প্রশ্ন, তা কোনটা রেখে কোনটার উত্তর দেব? সবার প্রথমে বলো, এই 2টা ইলিশ তুমি কেন এনেছো, আর টাকাই বা পেয়েছো কোথায়? এই দুটো ইলিশ মাছ আমি এনেছি তোমার জন্য, আর টাকা পেয়েছি পিঠে বিক্রি করে। তোমাকে না জানিয়ে এতদিন আমি টাকা জমিয়েছি। ইলিশ মাছ আনার কথা তো তোমাকে আমি বলিনি, কারণ আমি তো জানি ইলিশ মাছের অনেক দাম। আয় না, ইলিশ মাছ তুমি আনতে বলনি, কিন্তু আমি জানি ইলিশ মাছ তোমার অনেক পছন্দের একটা মাছ। আমার মতো গরিব একটা মানুষকে বিয়ে করে তুমি এত বছরে কোনো দিন একটা ইলিশ মাছ খেতে পারোনি। হুম, তাতে কি হয়েছে? মনে আছে বিয়ের কিছুদিন পর তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার প্রিয় মাছ কি? তুমি বলেছিলে ইলিশ মাছ। তবে কতটা দুর্ভাগা আমি, আমার বউকে কখনো একটা ইলিশ মাছ খাওয়াতে পারিনি। শীতের শুরুতে ঢেঁকিতে ভাঙা চালের গুঁড়ো দিয়ে পিঠে বানিয়ে তা বিক্রি করে আমি মোটামুটি লাভের মুখ দেখতে পেয়েছিলাম। আর যার কারণে পেয়েছি সে হচ্ছে তুমি। তাই জমানো টাকা দিয়ে প্রথমেই তোমার একটা প্রিয় জিনিস তোমাকে খাওয়াতে মন চাইলো, বুঝলে না? তাই বলে 2টা? কখনো একটাও কিনে দিতে পারিনি। তাই আজ একসাথে সুদ সমেত জোড়া ইলিশ আনলাম। ঠিক আছে, শীতের জোড়া ইলিশ পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তোমাকে ধন্যবাদ। তবে এখন থেকে একটু সাবধানে টাকা পয়সা খরচ করবে। আমাদের ছেলেটা যে বড় হচ্ছে, ওকে ভালো মতো পড়াশোনা করানোটা আমাদের দায়িত্ব। টাকার অভাবে যদি